সুপ্রিম কোর্ট বলেছে যদি একজনও অবৈধভাবে চাকরি পাওয়া চিহ্নিত কেউ পরীক্ষা দেয় তাহলে তারা এটাকে দেখবেন, তার মানে এসএসসি সাজা হতে পারে। সব যখন বললেন তাহলে বলুন কীভাবে প্রকাশ করেছেন, ওয়েবসাইটে দিয়েছেন, কোনো কাগজে দিয়েছেন? তখন বলে যে না হুজুর প্রকাশ করা হয়নি, আমরা 7 দিন প্রকাশ করে দিব। তো এইরকম আইনজীবী কল্যাণ ব্যানার্জি যে কোর্টে যা ঠিক মনে হয় রায় দিন, কিন্তু তারা একটা রায় দিন না করে বছরের পর বছর মামলাটা ফেলে রাখা হচ্ছে। এটা যারা মামলা করছেন তাদের তো হেনস্থা হচ্ছে, এটা বন্ধ হওয়া দরকার। স্বাভাবিকভাবে তৃণমূলের লোকদের সংখ্যা অবৈধভাবে চাকরি পাওয়াদের মধ্যে বেশি। তো দুর্নীতির মাথা তো এসএসসি যারা বস, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী। একেবারে অতি প্রতীক্ষিত যে টেন্টেড তালিকা অবশেষে বেরোলো, 3 দফায় বেরোলো। প্রথম তালিকা ডিলিট করে দেওয়া হলো, সেকেন্ড তালিকায় নাম ছিল 1804 জনের, তার পরবর্তী তালিকায় আরও 2 জনের নাম যোগ করে 1806 জনের যে তালিকা, সেই তালিকা বেরোলো অবশেষে। কিন্তু সেই 1806ই কি শুধুমাত্র দোষী? কারণ বিভিন্ন ক্ষেত্রে সেই তালিকা ভরে শুধুমাত্র তৃণমূল ঘনিষ্ঠ একটি কাউন্সিলর থেকে পুত্রবধূ একাধিক নাম দেখা যাচ্ছে। তৃণমূলের নেতারাই টাকা আদায় করে চাকরি দিয়েছেন, ফলে তৃণমূলের নেতা নেত্রীদের কাছে সে টাকা দিয়ে চাকরি নেওয়াটা তুলনায় সহজ ছিল। স্বাভাবিকভাবে তৃণমূলের লোকদের সংখ্যা অবৈধভাবে চাকরি পাওয়াদের মধ্যে বেশি। আপনি বলছেন যে তালিকা বেরিয়েছে সেটা শুধুমাত্র যারা শিক্ষা কর্মী বা অন্য কেউ এর মধ্যে নেই, ইতিমধ্যে শুধুমাত্র শিক্ষকদের নবম, দশম এবং একাদশ, দ্বাদশের আছে। এখন শিক্ষাকর্মীদের গ্রুপ সি, গ্রুপ ডি, তাদের মধ্যে যারা এই অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের তালিকা কিন্তু প্রকাশ করা এখনো হয়নি। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে সুপ্রিম কোর্টে শুধুমাত্র শিক্ষকদের তালিকাটাই বের করতে বলেনি, বা এসএসসির যে আইনজীবী তিনি বলেছিলেন যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের তালিকা 7 দিনের মধ্যে প্রকাশ করা হবে। লিস্ট 1 লেখা হোক, কিছু না লেখা হোক, এটা শুধুমাত্র শিক্ষকদের মধ্যে যারা চিহ্নিত হয়েছিলেন অবৈধভাবে চাকরি পাওয়ার জন্য তাদের তালিকা বলা হচ্ছে। তাদের সকলের নাম আছে কিনা সেটা আমি বলছি না, কিন্তু যারা গ্রুপ সি বা গ্রুপ ডি কর্মচারী অবৈধভাবে চাকরি পাওয়ার জন্য চিহ্নিত হয়েছিলেন তাদের নাম এই তালিকায় নেই। অতএব তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি। এই যে সোনারপুরের কাউন্সিলর কুহেলি ঘোষ, তার নামও এই তালিকায় রয়েছেন, কিন্তু তিনি সংবাদ মাধ্যমে এসে বলছেন যে তিনি যোগ্যতায় চাকরি পেয়েছেন, তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন। কি বলবেন? বলবেন যে আমি টাকা দিয়ে চাকরি পেয়েছি, সেই জন্য আমার চাকরিটা বাতিল হয়েছে? হাইকোর্টে চ্যালেঞ্জ করবেন? করতেই পারেন, করলে কি হয় সেটা তখন বুঝতে পারবেন। যে টাকা দিয়ে চাকরি পেয়ে বাতিল হয়েছে সেটা যদি চ্যালেঞ্জ করেন বুঝতে পারবেন। তবে এটাতে সবথেকে খারাপ অবস্থা হবে এসএসসির। এসএসসি কেন এই যে অবৈধভাবে চিহ্নিত লোকদের ফর্ম ফিল আপ করেছেন তারা করতেই পারেন, কিন্তু কেন তাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে এই উত্তর তাদেরকে দিতে হবে। স্যার একবারে এই যে অ্যাডমিট কার্ডের প্রসঙ্গ আপনি বললেন, আমরা দেখলাম নামের তালিকার সাথে সাথে কিন্তু একাধিক অ্যাডমিট কার্ড ক্যান্সেল হয়েছে, সেই তালিকাও প্রকাশ করেছে। অ্যাডমিট কার্ড ক্যান্সেল হয়েছে প্রকাশ করতে এসএসসি বাধ্য হয়েছে, কারণ সুপ্রিম কোর্ট বলেছে যদি একজনও অবৈধভাবে চাকরি পাওয়া চিহ্নিত কেউ পরীক্ষা দেয় তাহলে তারা এটাকে দেখবেন, তার মানে এসএসসি সাজা হতে পারে।
সেই জন্যে তারা অন্তত অফিসিয়ালি দেখাচ্ছেন যে আমরা দেখো ক্যান্সেল করে দিয়েছি। কিন্তু সেক্ষেত্রে তো বলা যেতে পারে বিভিন্ন ক্ষেত্রে যারা আইনজীবী রয়েছেন, ফিরদৌস সামিম বলুন বা বিক্রম ব্যানার্জি, তারা বলছেন সংখ্যাটা এত কম না, 6,000-এর কাছাকাছি। সেক্ষেত্রে আরও তো রয়েছে, তার মানে বলা যেতে পারে 6,000-এর কাছাকাছি। সেটা শিক্ষক নিয়ে, গ্রুপ সি নিয়ে, গ্রুপ ডি নিয়ে। এবং এটা ঠিক কিনা আমি জানি না, একজন চাকরিহারা শিক্ষক বলছিল যে এই সংখ্যাটা অ্যাকচুয়ালি 6,000 হবে না, কিন্তু 5,303 জন হবে। তো সেটা অন্তত 5,000-এর বেশি, এটা বোঝা যাচ্ছে। তো 6,000 হোক 5,000 হোক, এটা বোঝা যাবে কত হচ্ছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের নামী তালিকা প্রকাশ করার পর। কিন্তু এই যে যে নামের তালিকা প্রকাশিত হয়েছে সেখানে নাম আছে, রোল নাম্বার আছে, ঠিকানা নেই, কোন স্কুলে পড়াতেন সেটা নেই, সাবজেক্ট উল্লেখ করা নেই। এতটা মানে এত প্রতীক্ষিত তালিকা প্রকাশ করার পরও এত কেন ঢাকাচাপা করা হচ্ছে? কোন স্কুলে তারা পড়াচ্ছিলেন সেটা এসএসসির কাছে জানা ছিল। তারা হাইকোর্টে যখন তালিকা দিয়েছিলেন সেটা তাদের কাছে ছিল বলেই জানা গিয়েছে। এখন দিচ্ছেন না মানে তো তৃণমূলের লোকেরা, আপনারাই বলছেন যে নাম এসছে, সেই লোকেরা যাতে খুব তাড়াতাড়ি চিহ্নিত হয়ে যান এবং অপমানিত না হন, তার জন্য দিচ্ছেন না। আচ্ছা, আমরা তো টেন্টেডদের তালিকা দেখতে পেলাম এসএসসির পক্ষ থেকে। এরা টাকা দিয়ে চাকরি পেয়েছে বলে আজকে এদের নাম প্রকাশিত হয়েছে। যাদের টাকা দিয়েছে সেই তালিকা কোথায়? সেই তালিকা এসএসসি যদি প্রকাশ করবেন, তো যারা টাকা নিয়ে, তারা টাকাটা তো নিজেরা রাখেনি। ওই যে দোলা সেন যেমন ফরমান দিয়েছিলেন যে 25% রেখে 75% হিসেব করে রাখবেন, আর কুন্তল ঘোষ তো আরও একটু বাড়িয়ে বলেছিলেন যে আমি তো মাত্র 10% রাখি, 90%ই পাঠিয়ে দিই। তাহলে এই যে 90% যাদের কাছে পাঠিয়েছেন তারাও তো সামনে চলে আসবেন, সেই জন্যে সেটা প্রকাশ করা এসএসসির পক্ষে সম্ভব নয়। কিন্তু সেটাই তো মূল মাথা বলা যেতে পারে এই পুরো দুর্নীতির। তো দুর্নীতির মাথা তো এসএসসির যারা বস, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রী তালিকা প্রকাশ হওয়ার আগে তিনি বলেছিলেন যে কোর্টের কথা মতন কাজ হবে, কোর্টের আইন মেনে কাজ হবে। তার আগে বলেছিলেন লিস্ট প্রকাশ করব না। না, লিস্ট প্রকাশ করব না বলেননি। যে নেতাজি ইন্ডোরে যে মিটিং হয়েছিল সেখানে বলেছিলেন যে লিস্ট প্রকাশ করা হবে আইনজীবীদের সঙ্গে কথা বলে। আইনজীবীদের সঙ্গে কি কথা বলেছেন আমরা জানি না, কিন্তু তালিকা প্রকাশ করেনি। কারণ তালিকা প্রকাশ করলে যে এখন যেটা আপনারা বলছেন সেটা বেরিয়ে যেত। সেই তো বেরোলোই শেষ পর্যন্ত। বেরোলো মানে বাধ্য হয়ে বের করতে হলো। সুপ্রিম কোর্ট যেহেতু জিজ্ঞেস করেছেন যে আপনারা বের করেছেন কি না, মানে আগেই তারা নির্দেশ দিয়েছিলেন। তাদের যে আইনজীবী ছিলেন তিনি প্রথমে বলেছিলেন বের করেছি। যখন তাকে চেপে ধরা হচ্ছে যে কী করে বের করেছেন, আপনাদের ওয়েবসাইটে দিয়েছেন, কোনো কাগজে দিয়েছেন, কি করেছেন, তখন বলেছেন না বের করা হয়নি, 7 দিনের মধ্যে বের করে দেব। সেই জন্য 7 দিনের মধ্যে পুরো তালিকা তবুও বের করেননি। শুধুমাত্র অবৈধভাবে যে শিক্ষকরা চাকরি পেয়েছিলেন তাদের তালিকা বের করেছেন। এবং সেটাও দেখছেন যে হাইকোর্টে যখন গত বছর দিয়েছিলেন মার্চ মাসের দিকে, তখন 1803 জনের তালিকা দিয়েছিলেন। এবার প্রথমে 1804 জনের তালিকা বের করলেন, তারপরে আরও 2 জনের যোগ করলেন। তার মানে আরও তালিকায় নাম আসবে। তাহলে এই তালিকা যদি তাদের কাছে ছিল, এটা আগে দিয়ে দিলে তো যোগ্যদের চাকরিটা বেঁচে যেত। না, বাঁচত না। কেন? আপনাদের এই জায়গাটাই ভুল হচ্ছে। যোগ্য চাকরি প্রার্থীরা এই কথাটা বলছেন। সিবিআই হাইকোর্টের নির্দেশ অনুসারে তদন্ত করেছিলেন এবং কিছু প্রার্থীর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে বলেছিলেন যে এরা অবৈধভাবে চাকরি পেয়েছেন। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বলেছিলেন যে এর বাইরেও যারা আছেন তাদের মধ্যে অবৈধভাবে চাকরি পাওয়া লোকদের সংখ্যা থাকবে। এটাই নয় যে আমরা যাদের চিহ্নিত করেছি তাদের বাইরে আর অবৈধভাবে চাকরি পাওয়া লোক নাই। তখন এসএসসিকে জিজ্ঞেস করা হয়েছিল যে সিবিআই যাদেরকে চিহ্নিত করেছেন তাদের বাইরে যারা আছে তারা বৈধভাবে চাকরি পেয়েছেন। এসএসসি বলেছে না, আমরা সেটা বলতে পারবো না। বলতে কেন পারবেন না সেটা তো প্রমাণ হলো।
1803 জন, তার প্রথমে 4 জন হলো, তারপর 1806 জন হলো। তো সেই একজনেরও যদি বেরিয়ে যেত যে তো অবৈধভাবে চাকরি পেয়েছেন, আপনারা সার্টিফাই করছেন, তাহলে যে সার্টিফাই করতো তার তো সাজা হয়ে যেত। সেই জন্য তারা সার্টিফাই করেনি, একটা কারণ। আর একটা কারণ, যদি যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের তালিকা প্রকাশ হতো, তারা তো টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তারা তো টাকাটা ফেরত চাইতেন। ফলে যারা 90% নিয়েছেন তাদের পিঠে পড়তো, সেই জন্য তারা প্রকাশ করেননি। স্যার, এই যে এসএসসির আইনজীবীর কথা বলছেন, অর্থাৎ কল্যাণ ব্যানার্জি, তিনি কালকে সাংবাদিক সম্মেলন করে বলছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস সামিম যাদের হয়ে মামলা লড়লো তাদের একজনও চাকরি পেয়েছে। দেখুন, তার সঙ্গে মুখপাত্র কুণাল ঘোষের খুব বেশি ফারাক নাই। মুখপাত্র কালকে বলেছে যে সিপিএম আমলে তো কম্পিউটার ছিল না, তাই তাদেরকে ধোয়া তুলসী পাতা মনে হচ্ছে। তো আপনারা তো অনেক বছর চাকরিতে আছেন, তারা অন্যায় করেছেন, তার জন্য প্রচুর কমিশনও করেছেন, তো তাদেরকে একজনকে জেলে পাঠান। আপনাদের নিজেদের লোককে তো আপনারা জেলে পাঠিয়েছেন। যিনি বলছেন তাকে কারা অ্যারেস্ট করেছিল? সিবিআই না ইডি না এনআইএ? কুণাল ঘোষকে তো রাজ্য পুলিশের লোকে অ্যারেস্ট করেছিল, তিনি প্রায় বছর 3 হাজতে ছিলেন। তো ইডি সিবিআই তো না, রাজ্যের পুলিশই তো। তাহলে তারা নিজেদের লোককে অ্যারেস্ট করতে পারছে, আর সিপিএমের লোকদের অ্যারেস্ট করতে পারছেন না অপরাধ করলে? স্যার, এই যে গোটা এসএসসি মামলা, এই এসএসসি মামলায় কল্যাণ ব্যানার্জির যে আইনি দক্ষতা, সেই দক্ষতা নিয়ে গেল কি আমরা বারংবার কোর্টের যে চিত্র দেখেছি, তিনি বারংবার কোর্টে মিসগাইড। দেখুন, কল্যাণ ব্যানার্জির মামলা যারা দেখেছেন তারা জানেন উনি একটা দলের এমপি। জজ সাহেবরা ওনার কথা শোনেন, উনি চিৎকার চেঁচামেচি করতে পারেন। এই মামলাটি দেখুন না, জজ সাহেবরা যখন জিজ্ঞেস করলেন বললেন যে হ্যাঁ প্রকাশ করা হয়ে গেছে, মিথ্যে কথা বলে দিলেন। জজ সাহেব যখন বললেন তাহলে বলুন কীভাবে প্রকাশ করেছেন, ওয়েবসাইটে দিয়েছেন, কোনো কাগজে দিয়েছেন? তখন বললেন যে না হুজুর প্রকাশ করা হয়নি, আমরা 7 দিনে প্রকাশ করে দেবো। তো এইরকম আইনজীবী কল্যাণ ব্যানার্জি। স্যার, একেবারেই শেষ প্রশ্ন, আজকে ডিএ মামলা রয়েছে, আমরা বারংবার দেখেছি ডিএ মামলার ডেট পিছাচ্ছে, রায় দানোতে এতটা সময় লাগছে, গোটা 3 বছর ধরে কাছাকাছি চলছে এই মামলা। আজকের মামলা নিয়ে আপনি কতটা আশাবাদী কোর্টের কাছ থেকে, কোর্ট আজকে মামলাটা শেষ করবে? দেখুন, আমি এইটুকুই আশা করি যে কোর্টে যা ঠিক মনে হয় রায় দিন, কিন্তু তারা একটা রায় দিন না করে বছরের পর বছর মামলাটা ফেলে রাখা হচ্ছে। এটা যারা মামলা করছেন তাদের তো হেনস্থা হচ্ছে, এটা বন্ধ হওয়া দরকার।